সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসতিতি, আরে ও হাসতিতি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে, আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে, আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁসটিটি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁসের ডিমটা নিজের মুখে তুলে নেয় আর গুহায় গিয়ে ডিম জাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ে, আমার মেয়ে।
একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো এগুলো কার রক্ত? আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণের এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়। মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাঝির মেয়ের মতো যদি আমাকেও খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না। আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ। কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি। আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতে হবে। সে অনেক দিন আগের কথা। রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত। সেই বাঘ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না, তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। এমনই একদিনের কথা। আরে সাগি দিদি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেন কেন বাঘ মামা, তোমার আবার কি হলো? সাগি দিদি, আসলে আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে। মনে হয় আমি আর বাঁচবো না দিদি। বলছি কি সাগি দিদি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে?
বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো, আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। তারপর আরেকদিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত, যাচ্ছ কোথায়? এদিকে একটু আসবে? আমার শরীরটা ভীষণ খারাপ, আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি। আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত? কি বললে তুমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তোমার জন্য শিকার আনতে যাব? তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছো? তুমি ভেবেছো কি আমি তোমার কীর্তিকলাপ সম্পর্কে জানি না? তুমি যে কালকে ছাগিকে চালাকি করে খেয়ে ফেলেছো সেটা আমি ঠিক দেখেছি। তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমার এই বদ কীর্তিকলাপের কথা এই জঙ্গলের সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এই জঙ্গলে কি করে থাকো। বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পণ্ডিতকে খেতে চেয়েছে, ওর এত বড় সাহস। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায়, আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছাকাছি আসতো না। সবাই চিতার বাঘের থেকে দূরে দূরে থাকতো। বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না। আরে ধুর, এভাবে কি আর দিন চলে? দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না। মনে হচ্ছে এই জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে। এই জঙ্গলে আর থাকা যাবে না, অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে। আমি এক কাজ করি, পাশের জঙ্গলে চলে যাই। সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না, সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চলে গেল পাশের বনে। সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি। সব পশুরা হাতির কথাই উঠতো আর বসতো। হাতি মশাই, আপনি তো এই জঙ্গলের প্রধান, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজই আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলের সবাই শুধু আমাকেই ধরে খেতে চায়, তাই কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমাদের বনের চৌকিদার। আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই, তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে। তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম। বেতন তুমি প্রতি মাসের শেষে পাবে, তবে একটা শর্ত, এ জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এ জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ পারবো। আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি, তোমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো তো, তোমার সাথে একটু দরকার ছিল। আমি যে একটু বিপদে পড়েছি। বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো। কি হয়েছে চৌকিদার ভাই? তুমি তো এই বনের চৌকিদার, তোমার আবার কিসের বিপদ বলো তো? আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি। এখন আমি তোকে খাবো। এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখতে বনের সবাই এসেছিল। লালি, ঔষধগুলো তুমি ঠিক মতো খেও, ঠিক আছে? আর বাঘ শোনো, আজ তুমি লালির সাথেই থেকো। ও যেহেতু অসুস্থ, রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না হাতি মশাই, আমি লালিকে ঠিক দেখে রাখবো। বাঘের কথায় সবাই খুব খুশি হলো, আর সবাই সেখান থেকে চলে গেল। রাত হতেই বাঘ লালিকে শিকার করলো। লালিকে তো শিকার করে ফেললাম, কিন্তু ওকে এখন খাওয়া যাবে না। কাল সকালবেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে। এই দেখুন হাতি মশাই, রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, ওষুধও খাইয়ে দিয়েছিলাম, আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম, কিন্তু লালি আমাকে যেতে দেয়নি।
ও আমাকে বলল ওর কাছে থাকতে, ওর নাকি সময় শেষ হয়ে গেছে। কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না। লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ইস, লালির জন্য খুব খারাপ লাগছে। লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয়। বাঘ, তুমি লালিকে এখন পুঁতে রাখার ব্যবস্থা করো। এই বলে হাতি আর অন্যান্য পশুরা সেখান থেকে চলে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে। হা 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 হা, যাক বাবা, এই বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি। বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে। কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে। ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায়। এবার আমি ওই হাতিকে মজা দেখাবো। এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা। হা 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 হা। পরের দিন বাঘ যায় হাতির কাছে। হাতি মশাই, বলছি কি আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। আমার কিছু টাকার দরকার, দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন না। চৌকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাঘ, নিয়ে যাও। তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি, অনেক দেরি আছে। তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও। যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও। তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি। তুমি এ জঙ্গলের চৌকিদার, তুমি পাহারা না দিলে এ জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না। একদিন হাতি বাঘের কাছে আসে। কি ব্যাপার বাঘ, এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না, চৌকিদারের ডিউটিও করছো না। তুমি কি এখন সুস্থ? আর আমার টাকাগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হাতি মশাই, আমি একদম সুস্থ আছি। বলছি বাঘ, তুমি আবার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে, আমি সেই টাকাগুলোই নিতে এসেছি। টাকার আমার ভীষণ দরকার। হরিণীর মেয়ে খুবই অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ, ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। টাকা মানে কিসের টাকা? আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন? আমি আপনাকে 1 টাকাও ঘুষ দিব না। তোমরা কি জানো, তোমাদের আদরের হাতি মশাই আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে। সে একদম সাফ কথা বলে দিয়েছে, আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে। এখন তোমরাই তার বিচার করো, আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো? এসব তুমি কি বলছো বাঘ? আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম? হাতি আর বাঘের এমন তর্ক বিতর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই তো, ওই বেটা হাতিকে পেয়েছি। আমার উপর হুকুম চালানো, আজকে হবে ওর শেষ দিন। আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস, আজ তার আমি প্রতিশোধ নিব। আজ আমি বেটাকে দেখাবো মজা। এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে। হাতির চিৎকার চেঁচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয়। আর রাত হওয়াতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আপনার আবার কি হয়েছে হাতি মশাই? আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো? হরিণী, আমাকে কেউ একজন আক্রমণ করেছিল। অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি, সে আমাকে ভীষণ মেরেছে। সে তো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিদার মশাইয়ের। তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয়। এ কি, তোমরা বুঝি আমাকে স্মরণ করেছো? তোমাদের ডাক শুনে আমি চলে এলাম। আর এ কি, হাতি মশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন? আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো? কার এত বড় সাহস? আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই, কারণ আজ তো আপনার সাথে হাতি মশাইয়ের ঝগড়া হয়েছিল। সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? এসব তুমি কি বলছো হরিণী? ঝগড়া হয়েছিল বলে আমি হাতি মশাইকে আক্রমণ করব?
আমি তো এই বনের রক্ষক, আমি তো ভক্ষক নই। শুনুন চৌকিদার মশাই, ক্ষুধা লাগলে না রক্ষকও ভক্ষক হয়ে ওঠে, বুঝেছেন তো? আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতি মশাইকে আপনি আক্রমণ করেছিলেন। তা না হলে নিজে দেখো না, তোমার হাত পায়ে নখগুলোতে কেমন রক্ত লেগে আছে। এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করোনি? হরিণের কথায় সবাই একমত পোষণ করে। তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে। সবাই বাঘকে ঘিরে ফেললো, আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আছাড় মারলো। বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল। তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো। এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.